হয়েছে সেটা হচ্ছে সাম ইন আর্টিকেল নাম্বার আই থিংক 37 about the participation of disabled people, right? I'm not sure if it's 37. It is about in the 37 যেখানে কার্যকর প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের প্রতিনিধির অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, এটা বলা হয়েছে। আমি যদি একটা প্ল্যান করি তাহলে আমাকে নিশ্চিত, আমি নিজে ডিজাইন করে ফেললাম, র‍্যাম্প বানাই ফেললাম, এটা কিন্তু হবে না। যেটা আপনার ইনফরমেশনের জন্য যে শিক্ষা মন্ত্রণালয় যে উদ্যোগ নিয়েছে ইজ ফার্স্ট ক্লাস, উই সাপোর্ট দ্যাট এবং আমরা অ্যাপ্রিশিয়েট করি এটা। কিন্তু যেটা সমস্যা হয়েছে আমাদের অংশগ্রহণের অভাবে আপনার স্কুলের র‍্যাম্প কিন্তু আমরা ব্যবহার করতে পারি না। যেই সাইজে এটা হওয়া উচিত, যেই ডিজাইনে এটা হওয়া উচিত, সেটা কিন্তু হয়নি। কারণ আমরা তো তৃণমূল পর্যায়ে কাজ করি এবং মিনিস্ট্রিতে আমরা অনেকগুলো র‍্যাম্প করেছি, আপনার একটি র‍্যাম্পও আমার জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট না, বিকজ ইট ইজ নট অ্যাজ পার দি নিড, যেটা আমাদের পার্টিসিপেশনের অভাবে সেটা হয়নি। আপনি যেমন ধরেন ট্রেনিং কারিকুলাম আপনারা করবেন, এই যে ট্রেনিং কারিকুলাম আপনারা যদি চেঞ্জ করেন, যে টিচারদের ট্রেনিং কারিকুলাম, সেখানে আপনাদেরকে অবশ্যই আমাদের একটা অংশগ্রহণ সেখানে রাখতে হবে। এই অংশগ্রহণটা রেখে তারপরে কারিকুলামটা আপনারা মাঠ দেন এবং সেটা তারপরে ট্রেনিং এ আপনি দিতে যান। যে কথাটা হচ্ছে আমাদের এখানে কথাটা আমরা যেটা বলতে চাচ্ছি যে আমাদের বক্তব্যটা আপনাকে শুনতে হবে। কেমন করলে আপনি তো আমার জন্য সেবা দিতে চান, আমাকে সার্ভিস দিতে চান, তাহলে কিভাবে দিলে ভালো হবে সেটা তো আমার কাছ থেকে শুনতে হবে। এই কথাটা হচ্ছে কনভেনশনের মূল বক্তব্য, টু এনশিওর দি আপনার রেজাল্ট অফ দিস কনভেনশন। এটা যদি আমরা না করি তাহলে কিন্তু এটা হবে না। এরপরে আছেন এখানে একজন আমাদের পার্টিসিপেন্ট আছে ওই কর্নারে, একটু আপনার নামটা বলে আপনি শুরু করবেন। জি আপনি। হ্যাঁ, আমি সেই সম্পর্কে কিছু বলতে চাই, সংক্ষেপে বলবো। যেটা হলো যে আমি আপনারা অনেক সংস্কার কাজ করছেন এবং ডিজাবলদের নিয়ে ভালো ভালো কাজ করছেন, কিন্তু আমার বাচ্চাটা হলো যে সিভিআর পর্যায়ের বাচ্চা। যখন আমার এই বাংলাদেশে আমি অনেক জায়গায় বাচ্চাটাকে নিয়ে গিয়েছি, দেখা যায় যে সে সিভিআর বলেই দেখা যায় যে তাকে দেখে মুখ ফিরে নেওয়া হয়, মানে যে ভালো হবে না, এবং এমনভাবে ডিমোটিভেট করা হয় যেটা হলো যে সত্যি কষ্টের হয়ে দাঁড়ায়। যেমন মোহন ভাই বলছেন যে একটা বাচ্চা, যে পরিবারে একটা ডিজেবল বাচ্চা থাকে, সে পরিবার আসলেই খুব ভালনারেবল হয়ে যায়। আমার কয় যে সে কখনো ভালো হবে না বা তার প্রতি চোখ ফিরে নেওয়া হয়, তখন আমার খুব কষ্ট লাগে। আমার এখন একটু বলার যেটা হলো অনুরোধ করতে চাই যে সিভিআর যে শিশুগুলি আছে বা সিভিআর যে মানুষগুলি আছে, তাদেরও আপনার সমান চোখে দেখার জন্য আমি আপনাদের প্রতি এবং সরকারের প্রতি অনুরোধ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। অবশ্যই আমরা সমান চোখেই দেখি। আমি ডেপুটি সেক্রেটারি মিনিস্টার অফ হাউজিং এন্ড পাবলিক ওয়ার্কস। তো আজকে আপনারা যে সেমিনারটা আয়োজন করেছেন, ব্যবস্থা করেছেন, তো যে বিষয়টা আমার নোটিসে এসছে, আমি জাস্ট গতকালকে এই চিঠিটা পেয়েছি, আমাকে এই সেমিনারে আসতে হবে। তো চিঠিটা, আপনাদের চিঠিটা আমি দেখলাম, দুলাল সাহেব চিঠি লিখেছেন আমার সচিবকে 14 তারিখ। তো এই ধরনের একটা সেমিনারকে সাকসেসফুল করতে হলে আমার মনে হয় আরেকটু বেশি সময় নিয়ে চিঠি লেখা দরকার আছে। অন্তত 1 মাস আগে যদি আপনারা চিঠিটা লিখতেন, তাহলে অন্তত 7 দিন আগে আমরা সিদ্ধান্ত নিতে পারতাম যে কে এই মিটিংয়ে কে অ্যাটেন্ড করবে এবং কে অ্যাটেন্ড করলে এটা সাকসেসফুল হবে। এবং আমাদের ফোকাল পয়েন্টকে, আমি শিওর না যে আমাদের মিনিস্ট্রি ফোকাল পয়েন্টকে, কারণ মাত্র আমি কালকে চিঠিটা পেয়েছি। ফলে আমি কালকে সারাদিন একটা মিটিংয়ে ব্যস্ত ছিলাম, আমি জানতাম না যে আমি খুঁজে নিতে পারি নাই ফোকাল পয়েন্টকে, এবং এখানে আসতে হলে আমার কি প্রিপারেশন দরকার। তো আপনারা যদি এই ধরনের সেমিনারকে সাকসেসফুল করতে চান, তাহলে একটু সময় নিয়ে যেন আয়োজন করেন এবং আমাদেরকে যেন জানান। আরেকটা বিষয়, যারা ফোকাল পয়েন্ট আছেন বিভিন্ন মিনিস্ট্রি এবং ডিপার্টমেন্টে, তাদের কি করণীয়, এটা যদি জানা যেত আরো ভালো হতো। যেমন আমার মিনিস্ট্রি সম্পর্কে, আমার ডিপার্টমেন্ট সম্পর্কে যে কয়েকটা ইস্যুস আমি এখানে দেখলাম, সচিবালয়ে যে র্যাম্পগুলো তৈরি করা হয়েছে এগুলো প্রপারলি ডিজাইন করা হয় নাই, এবং অন্যান্য গভর্নমেন্ট অফিসগুলোতে যে র্যাম্প ছাড়াই অফিসগুলো করা হচ্ছে, এটা যেন র্যাম্প কনস্ট্রাকশনের ব্যাপারে যেন একটু নিশ্চিত করা হয়, এটা যেন ফলো আপ করা হয়। তো এই দুটো আমি জানলাম। আরেকটা দুলাল সাহেব বললেন সচিবালয়ের কোনো বাথরুমে
কোথাও কোনো ডিসেবলদের যাওয়ার মতো উপযোগী করে কনস্ট্রাকশন করা হয় নাই। যেহেতু এই বিল্ডিংগুলো এবং বাথরুমগুলো বহু আগে করা হয়েছে, প্রায় 30-40 বছর আগে করা হয়েছে, তখন কারো মাথায় আসে নাই। তো নতুন যদি বিল্ডিং হয় সেখানে হয়তো ডিসেবলদের উপযোগী করা হবে, এবং এখন যে বাথরুমগুলো আছে এখানে যেন অন্তত একটা করে ডিসেবলদের উপযোগী যেন রিকনস্ট্রাকশন করা হয়, এটা আমি আমার মিনিস্ট্রিকে, আমার ডিপার্টমেন্টকে আমি বলবো। থ্যাংক ইউ। পয়েন্টদের কিংবা ওই মিনিস্ট্রির যে করণীয়গুলো আছে এগুলো যদি আপনারা নিজেরা বসে আইডেন্টিফাই করেন যে হেলথ মিনিস্ট্রি কি করতে হবে ডিসেবলদের জন্য, তাদের কি করণীয়, এডুকেশন মিনিস্ট্রি কি করণীয় আছে, লেবার মিনিস্ট্রি করণীয় আছে, এগুলো যদি আপনারা নিজেরা আইডেন্টিফাই করার পরে মিনিস্ট্রির নজরে যদি আনেন, তাহলে মিনিস্ট্রি এগুলো বাস্তবায়ন করার জন্য মিনিস্ট্রির পক্ষে একটু সুবিধা হবে। আর প্রত্যেক মিনিস্ট্রি এবং ডিপার্টমেন্টে যারা ফোকাল পয়েন্ট আছে তারা কোঅর্ডিনেট করতে পারবে এই ইস্যুগুলো যেন বাস্তবায়ন করা হয়। আর আমার নিজের একটা কনফিউশন আছে, আমি আজকে দেখলাম যে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি আছে, আমি এটার নাম আগে শুনি নাই। আমি আগে শুনেছি বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের একটা শুনেছি, আর একটা শুনেছি ডক্টর ফরাসউদ্দিন একটা অর্গানাইজেশন চালান, ওটার নাম আমি শুনেছি, ওইটাই ফাউন্ডেশন। তাহলে আরো একটা। আমার কনফিউশন হচ্ছে আপনাদের এই সংগঠনগুলোর সাথে আপনাদের কোনো কোঅর্ডিনেশন আছে কিনা, একটার সাথে আরেকটা সম্পর্ক কি পরিপূরক কিনা, আপনাদের কোনো অ্যাপেক্স কোনো বডি আছে কিনা যারা এই সংগঠনগুলোকে যারা অর্গানাইজ করেন উপর থেকে। তো এটা যদি আপনি একটু ব্যাখ্যা করেন। আর জন্য খুব রিলেভেন্ট মিনিস্ট্রি হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি। আমি আজকে মাননীয় মন্ত্রী মহোদয়কে দেখেছি উনি এখানে আসতে ওনার মূল্যবান সময় নষ্ট করে, কিন্তু সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রির পক্ষ থেকে কিন্তু আমি আর কাউকে দেখছি না এখানে। তাদেরকে আনার বিষয়টা যদি আপনারা নিশ্চিত করতে পারতেন তাহলে আরেকটু ভালো হতো। আর এছাড়া সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি ছাড়াও আরো কিছু ইম্পর্টেন্ট মিনিস্ট্রি আছে, মিনিস্ট্রি অফ হেলথ, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ লেবার, মিনিস্ট্রি অফ ইউথ এন্ড স্পোর্টস, যারা প্রতিবন্ধীদের জন্য অনেক কিছু করার যাদের সুযোগ আছে, তাদেরকে যদি আপনারা যদি নিয়ে আসতে পারতেন এটা ভালো হতো। আরেকটা বিষয় হচ্ছে আপনারা যদি শুধু ফোকাল পয়েন্ট, বিভিন্ন ডিপার্টমেন্ট এবং মিনিস্ট্রির ফোকাল পয়েন্টদেরকে নিয়ে যদি একটা মিটিং অথবা মত বিনিময় অথবা একটা প্রেজেন্টেশন করতেন তাহলে মনে হয় আরো ভালো হতো। এত বড় আকারের প্রয়োজন নেই, এই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে করার দরকার নেই, যে কোনো একটা মিনিস্ট্রি কিংবা ডিপার্টমেন্টের কনফারেন্স রুমে এটা অর্গানাইজ করা যায়, এমনকি এটা মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ার থেকেও এটা অর্গানাইজ করা যায়। যদি তাদেরকে আপনারা রিকোয়েস্ট করেন তাহলে শুধু ফোকাল পয়েন্টের জন্য একটা হচ্ছে প্রেজেন্টেশন করা যায়, তাদের কি দায়িত্ব আছে, কি করণীয় আছে, আরেকজন বলেছেন তাদের টার্মস আর রেফারেন্স রেডি করার একটা বিষয় আছে, এগুলো নিয়ে একটু খোলামেলা আরো ডিটেইলস করা যেত। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে মাননীয় মন্ত্রী আসছেন এবং ওনাদের আরো দুই একজন, যেমন ডাইরেক্টর জেনারেল সাহেবও আসার কথা ছিল, আরো প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন যিনি জয়েন্ট সেক্রেটারি এমডি ম্যানেজিং ডাইরেক্টর পোস্ট এটা, এবং গভর্নমেন্টের রেপুটেশনে একজন জয়েন্ট সেক্রেটারি সেখানে কাজ করে, দুইজন ডিএস লেভেলের লোক কাজ করে এই ফাউন্ডেশনে। তাদের একটা 11:30টার সময় একটা ইমার্জেন্সি মিটিং পড়েছে, যে কারণে ওনারা আমাকে পরে, তবে এমডি সাহেব আসার কথা, উনি লেট হলেও আসবেন, ডিসি সাহেবও লেট হলেও আসবেন, এটা আমাকে বলেছেন। আরেকটি কথা হচ্ছে, যেটা খুব সিনসিয়ারলি যদি আমি আপনাকে রেসপন্স করি, এটা আমাদের আত্ম উপলব্ধির ব্যাপার, আমাদের এটা জাতীয় ডিজিজ। এই ডিজিজটা শুধু আমাদের সিভিল সোসাইটির ক্ষেত্রে না, এই ডিজিজ ইন আওয়ার গভর্নমেন্ট, ইন আওয়ার পলিটিক্যাল পার্টি, ইন আওয়ার সোসাইটি, ইন আওয়ার সিভিল সোসাইটি, যাদেরকে আমরা বলি, আমি কিন্তু আপনার মানে এটাকে কি বলা হয়, আমি খুব স্পষ্ট কথা বলি এবং জেনুইন কথা বলতে মানে বলে থাকি। এবং এই ক্ষেত্রে আপনার আমাদের যে কোঅর্ডিনেশনের কথা বললেন, এখানে যে কোঅর্ডিনেশন করার কথা সে করে না, যার কোঅর্ডিনেটেড হওয়ার কথা সে হয় না, এবং তাকে সেইখানে কোঅর্ডিনেশনে অন্তর্ভুক্ত করা হয় না। আমাদের একটা জাতীয় পর্যায়ে ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি আছে এই বিষয়ের উপরে, আমি তার একজন মেম্বার, আর বাকি সবই হচ্ছে ডাক্তার। এখন এখানে এই কোঅর্ডিনেশন কমিটির কনভেনশনে যেটা বলা আছে, স্পিরিটটাই হচ্ছে যেটা জনাথন তার প্রেজেন্টেশনে বলেছে, ম্যাক্সিমাম থাকতে হবে ইফেক্টিভ প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের প্রতিনিধি থাকতে হবে এই সমন্বয় কমিটি। এই সমন্বয় কমিটি কি করবে? পলিসি দিবে, গভর্নমেন্টকে অ্যাডভাইস করবে, গাইডলাইন দিবে, এবং সেটা কি ভিত্তিতে দিবে? আমাদের সাথে পরামর্শ করে আমাদের প্রস্তাবের ভিত্তিতে সেখানে গাইডলাইনটা সরকারকে প্রদান করবে। এই জন্যই কোঅর্ডিনেশন কমিটিটা।
কিন্তু সেটা আমাদের জানার অভাবে হোক আর আমাদের বুঝবার অভাবে হোক, আমাদের এই কোঅর্ডিনেশন কমিটিতে সদস্য যারা আছেন, এখানে আমি আছি, আরেকজন আছেন, আর বাকি সবই হচ্ছে ডাক্তার সাহেব বিভিন্ন হসপিটাল থেকে। এখন আমরা এখানে কি করব এই কোঅর্ডিনেশন কমিটিতে ডাক্তার সাহেবরা আমাদের জন্য, আমি এটা বুঝতে পারি না। তো এরকম কিছু ব্যাপার আছে। আরেকটা সিভিল সোসাইটি অর্গানাইজেশন হিসেবে যদি বলি, তাহলে আমি সমালোচনায় না গিয়ে আমি কথাটা বলতে চাই, বাংলাদেশে দুটো বড় নেটওয়ার্ক আছে এই প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করে। একটি হচ্ছে NFOWD, ন্যাশনাল ফোরাম অফ দি অর্গানাইজেশন ওয়ার্কিং উইথ ডিসেবল। এটা বেসিক্যালি অর্গানাইজেশন ফর ডিসেবল পিপল, যে সমস্ত অর্গানাইজেশন কাজ করে তাদের লিডেড একটা অর্গানাইজেশন। আরেকটি হচ্ছে ন্যাশনাল অ্যালায়েন্স অফ ডিসেবল পিপলস অর্গানাইজেশন, যেটার সাথে প্রায় 150টি সেলফ হেল্প ডিসেবল পিপল অর্গানাইজেশন যুক্ত আছে, এবং তাদের এখানে যারা লিডার প্রতিনিধি তারা এখানে অন্তর্ভুক্ত আছে। তার মহাসচিব আমার লেফটে বসা আছে, উনি NFPBS এরও আপনার নির্বাহী পরিচালক। তো এরকম আর কি। তো এটা আমাদের কালচার। আসলে আমরা এক জায়গায় সবকিছুতে, যেমন আমরা রাজনৈতিক কাজ করেন, এই ক্ষেত্রে সরকার হিসেবে আপনাদেরকে স্ট্র্যাটেজি নিতে হবে, আপনারা কিভাবে করবেন। এখন ধরেন আপনার মিনিস্ট্রি থেকে যদি আপনি একটা উদ্যোগ নেন, তাহলে আপনি কি করবেন? আপনি নেটফোর প্রতিনিধিকে ডাকবেন, আপনি NFOWD প্রতিনিধিকে ডাকবেন, টু এনশিওর দ্যাট যে এখানে কোনো প্রকার আপনার কারো বৈষম্য হবে না, কাউকে বঞ্চিত করা হবে না। এটা নিশ্চিত করার জন্য এই দুটো অর্গানাইজেশনকে যদি সেখানে অন্তর্ভুক্ত করা হয়, তাহলেই পার্টিসিপেশনটা আমি মনে করি সেটা বেটার হবে। আরেকটি হচ্ছে যে যদি আমরা প্ল্যানিং এ যাই, সেই ক্ষেত্রে আমাদের সংখ্যাটাকে আরো বাড়াতে হবে, আরো বেশি মানুষকে নিয়ে আমাদের কনসালটেশনে যেতে হবে। এটা আমার মনে হয় আপনারা ভাবতে পারেন। এটা গভর্নমেন্টকে চিন্তা করতে হবে, গভর্নমেন্ট হাউ টু ম্যানেজ দেয়ার সিভিল আপনার সিটিজেন। আমার সিটিজেন যদি 15 কোটি মানুষ, যদি 15 কোটি ভাগে বিভক্ত হয়, তাহলে আমি যদি সরকার হই, তাহলে আমাকে স্ট্র্যাটেজি অ্যাডপ্ট করতে হবে, হাউ টু ইউনাইট দেম, হাউ টু ওয়ার্ক উইথ দেম, হাউ টু ম্যানেজ দেম। এটা কিন্তু আমরা তো বিভক্ত হয়ে আছি, এই জায়গায় আমাদেরকে চিন্তা করতে হবে আমার মনে হয়। এটা আসলে আমাদেরকে আমরা আয়োজিত আজকের এই সেমিনারের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি অনেকে নাই। আমি নজরুল ইনস্টিটিউটের ফোকাল পয়েন্ট। আজকে মাননীয় মন্ত্রী একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমরা এই দেশে কতজন প্রতিবন্ধী আছে তার সঠিক পরিসংখ্যান আমাদের কাছে নেই, এবং কোন কোন সেক্টরে প্রতিবন্ধী আছে, মানে তারা কে কতজন অন্ধ, কতজন বাক, কতজন শ্রবণ, এই পরিসংখ্যানটা কিন্তু আমাদের কাছে সত্যি নেই। আর আমাদের দেশে যে পরিসংখ্যান করা হয় তা সেই মোল্লা দৌপিয়াদ এবং বাদশাহ আকবরের মতোই অবস্থা, যে কতজন এসে আমরা বলি 1,11,000 কাক আছে, আর যদি ভুল হয় তাহলে বলবো যারা বেড়াতে গেছে অথবা তারা কেউ বেড়াতে এসছে, এই হলো অবস্থা। তা আমরা যদি প্রকৃত পরিসংখ্যানটা না জানি এই প্রতিবন্ধিত্বে, তাহলে কিন্তু আমরা মাঠ পর্যায়ে কাজ করতে পারবো না, এবং কার জন্য কি করতে হবে তা আমরা নির্ধারণ করতে পারবো না। সেটি হচ্ছে কিন্তু একটা বড় সমস্যা। আর আমরা যদি মনে করি যে সরকার আমাদেরকে একটা গাইডলাইন দিয়ে দেবে, তারপরে আমরা কাজ করব, তারা ফোকাল পয়েন্টে কি কি অধিকার আছে, তারা কি কি কাজ করতে পারবে, সেটি খুব সময় সাপেক্ষ ব্যাপার। আমি মনে করি যে প্রত্যেকেই যারা যারা আমরা ফোকাল পয়েন্টে আছি, তাদের নিজ উদ্যোগে আমরা কতটুকু ওই জায়গা থেকে কি কাজ করতে পারি সেটি নির্ধারণ করা দরকার। যেরকম আমি নজরুল ইনস্টিটিউটে আছি, আমি যে কাজটি করেছি সেটা আমাদের ওখানে একটা সঙ্গীত প্রশিক্ষণ হয়, নজরুল সঙ্গীত প্রশিক্ষণ। আমি অন্তত 4 জন প্রতিবন্ধীকে সঙ্গীত প্রশিক্ষণের সুযোগ দিয়েছি, এবং বিনা পয়সায়। আমি বলেছি যারা প্রতিবন্ধী আছে তাদের কোনো পয়সা লাগবে না, আমাদের বোর্ড, ট্রাস্টি বোর্ড সেটা এগ্রি করেছে, এবং তারা অসম্ভব ভালো নজরুল সঙ্গীত গায়। এবং আমাদের যে সমস্ত ন্যাশনাল জাতীয় পর্যায়ে অনুষ্ঠান হয় সেখানে আমরা 2 জনকে গান গাইবার সুযোগও দিয়েছি, এবং আমি দেখেছি খুব ভালো ফল হচ্ছে। তার ফ্যামিলি, তার পরিবার আমাদের কাছে এসে খুব কৃতজ্ঞতা জ্ঞাপন করে। এরকম ভাবে আমরা স্ব ক্ষেত্রে যারা আমরা কাজ করি সেই সব জায়গায় ওই সব প্রতিবন্ধীদেরকে আমরা সুযোগ দিতে পারি, তাহলে আমরা কিছুটা কাজ করতে পারবো। এবং কবে সে আমাদের ফোকাল পয়েন্টের অধিকার নিশ্চিত হবে, আমরা কোন কোন সেক্টরে কাজ করতে পারবো, আমাদের কার্যপরিধি কি, তা নির্ধারণ করতে অনেক সময় লেগে যাবে। এবং তার থেকে আমরা আগে কাজ করি, কতটুকু আমরা নিজে থেকে করতে পারি সেটি হচ্ছে বড় কথা।
আর যে সমন্বয়হীনতার কথা, সেটা আমি অনেকগুলো এরকম এসছি এবং এক একজন এক এক কথা বলছে, সবার কথাই এক, কিন্তু কাজ কিন্তু খুব একটা বেশি যে এগিয়েছে তা মনে করি না। তবে এই দুলাল ভাই অনেক সময় অ্যাগ্রেসিভ কথা বলেন, সত্য কথা বলেন, সেসব আমার খুব ভালো লাগে। মন্ত্রী বলেছেন আমরা এই সমাজটা একটা প্রতিবন্ধিত্বের ভেতরে আবর্তিত হচ্ছে, তা আমি মনে করি যারা প্রতিবন্ধী যাদেরকে বলছেন তাদের থেকে আমরা যারা সুস্থ মনে করি আমরা কিন্তু অনেক বেশি প্রতিবন্ধী। আমি প্রতিবন্ধিত্বের একটা সংজ্ঞা নিজে নির্ধারণ করেছি এবং আমি ইত্তেফাকে প্রতিবন্ধিত্ব নিয়ে একটি কলাম লিখেছিলাম। আমি লিখেছি যে যে অন্যায়ের প্রতিবাদ করতে পারে না সেই প্রতিবন্ধী। আমরা যারা অন্যায়ের প্রতিবাদ করতে পারি না আমরাই কিন্তু প্রকৃত প্রতিবন্ধী, কারণ আমাদের প্রতিবন্ধিত্বের হাত থেকে রক্ষা করতে পারে। ধন্যবাদ। নজরুল সঙ্গীত, মানে তারা গান করে, নজরুলের বিভিন্ন বিষয়ের উপরে গান করে, কিন্তু সমস্যা হচ্ছে আমরা বিভিন্ন চ্যানেলে আমরা প্রতিযোগিতাও দেখতে পাই, এবং রিসেন্টলি বাংলা ভিশনে কিন্তু একটা বাংলা ভিশনে বোধহয় একটা প্রতিযোগিতা চলছে, এবং আমাদের প্রতিবন্ধী যারা গান করছে বেস্ট সিঙ্গার, কিন্তু ডিউ টু ডিসেবিলিটি শি ইজ নট এ বেস্ট সিঙ্গার। দ্যাট ইজ দি অনলি রিজন তাকে আউট করা হচ্ছে। আরেকটি উদাহরণ আমি দিতে চাই, ঢাকা ইউনিভার্সিটিতে আপনারা সবাই জানেন যে যিনি ফার্স্ট হয়, মানে যিনি রেজাল্টে যিনি ফার্স্ট হয়, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় যিনি, তাকে ইউনিভার্সিটি তাকে চাকরিটা সাথে সাথে দেওয়ার জন্য অফার করে। এটা তো সত্য বোধহয় না? তাকে চাকরি দেওয়ার একটা মানে ওখানে নিয়মে আছে, তাকে করা না করা তার ব্যাপার। কিন্তু আমার প্রতিষ্ঠানে একটি শ্রবণ প্রতিবন্ধী ছেলে আছে, যে আর্ট, যে আমাদের চারুকলা ইনস্টিটিউট যেটা আছে আমাদের এখানে ইউনিভার্সিটির সাথে, সেখান থেকে সে ফার্স্ট হয়েছে সবার মধ্যে, কিন্তু সে শ্রবণ প্রতিবন্ধী। তার নাম হচ্ছে রুজবেল, এবং ফলে এই শ্রবণ প্রতিবন্ধিত্বের কারণে তাকে কিন্তু টিচার হিসাবে নেওয়া হলো না। তার জন্য তার ডিপার্টমেন্টের টিচার আমার কাছে অনুরোধ করলো চাকরি করার জন্য। তা আমি আমাদেরও তো লোকের দরকার আছে। আমি দেখলাম যে সে যেহেতু ট্যালেন্ট, এবং সে এত সুন্দর ট্যালেন্ট কাজ করছে, গতকালকে আমাদের একটা টিম গেছে তার বাসায় দেখার জন্য, এত আর্ট তার। আপনারা এটাকে প্রমোট করতে পারেন, ইটস এ এক্সাম্পল, এটাই রোল মডেল হতে পারে আমাদের সমাজে। হ্যাঁ, এরকম আর কি যে বিষয়গুলো আমরা আসলে প্রতিবন্ধিত্বটাকে আমরা দেখছি, এখানে তার দক্ষতাটাকে দেখছি না। এবং আরেকটি কথা আপনাদেরকে আমি বলতে চাই, যেটা আপনাদের দেশের মানুষ হিসাবে, জাপানের গত 25 বছরের মূল্যায়ন উপলক্ষে এই বাংলাদেশ থেকে আমাকে সেখানে দাওয়াত করে নিয়েছে বক্তৃতা দেওয়ার জন্য। তাদের 25 বছরে একমাত্র ব্যক্তি সারা পৃথিবী থেকে নির্বাচিত করেছে, এবং আমি সেখানে বক্তব্য রেখেছি তাদের 25 বছরের কর্মসূচির মূল্যায়নের। তাহলে এই যে বিষয়গুলা, এরকম আমার মতো হাজার হাজার মানুষ বাংলাদেশে কিন্তু আছে যারা খুব ভালো কাজ করছে, এবং অনেকের তুলনায় অনেক বেশি ভালো কাজ করছে, এবং এগুলোকে আপনারা একটু প্রমোট করতে পারেন, আপনারা কমিটমেন্ট দিতে পারেন, কমিটমেন্ট নিয়ে কাজ করতে পারেন। প্লিজ, দিস ইজ এ টাইম যে আপনাদেরকে, আপনারা যারা সরকারে আছেন, আপনাদের এটাই আপনাদের সময় যে আপনাদেরকে প্রুভ করার জন্য। আমি বলবো যে এখান থেকে শুরু করতে হবে, সামওয়ান শুরু করতে হবে। যেটা উনি বললেন যে আমাদের অনেক সময় আমরা প্রতিবাদ করতে পারি না, প্রতিবাদ করতে হবে আমাদের। যদি প্রতিবাদ করলে যদি আমার চাকরি যায়, যাক না, অসুবিধা কি? অসুবিধা কি? আমি চাকরি আরেকটা জোগাড় করে নেব, কিন্তু কয়জনকে চাকরিচ্যুত করবে সরকার? এই নীতিতে, এই স্পিরিটে আমাকে কাজ করতে হবে আমার মনে হয়। না হয় কিন্তু আমাদের আসলে সুযোগ দিন দিন কমে আসতেছে। এই যে জায়গাটা আমাদেরকে চিন্তা করতে হবে। আরেকজন হচ্ছে এখানে প্রতিরক্ষা থেকে আসছেন জনাব সাইফুল ইসলাম সাহেব, দিয়ে যখন পাস হচ্ছে, এবং অনেকে মনে করতে পারে যে সে অভিনয় করছে, যে সে আসলে শ্রবণ প্রতিবন্ধী নয়, এরকম কিছু আপনার ঘটনা ঘটে। সেক্ষেত্রে এই প্রতিরক্ষার ক্ষেত্রে আমরা হয়তো মনে করতে পারি যে আমাদের কোনো রোল নাই, আসলে কিন্তু সেখানেও রোল আছে, ভূমিকা আছে, দায়িত্ব আছে। আমি ধন্যবাদ। আমি আপনার বিষয়ে প্রথম দৃষ্টি আকর্ষণ করছি যে বর্ডারটা বেসিক্যালি কিন্তু দেখে হলো আপনার বিডিআর, আমি তো পারবো, এবং সেটা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় দেখেন না। তো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কিন্তু ডিসেবিলিটি একটা বিরাট বড় সমস্যা অবশ্যই, যেহেতু বিরাট সামরিক বাহিনী আমাদের মধ্যে আছে, এবং আমাদের কিছু সমরাস্ত্র কারখানা এবং অন্যান্য প্ল্যান্ট আছে, এবং এই সামরিক বাহিনীতে অংশগ্রহণ, বিভিন্ন প্রশিক্ষণের ক্ষেত্রে কিন্তু সামান্যতম ডিসেবিলিটির জন্যই তাদের চাকরি থেকে চলে যাচ্ছে বা চাকরি অন্যভাবে যাচ্ছে।
সেই ক্ষেত্রে আমরা মনে করবো আপনারা যদি গভর্নমেন্টকে অ্যাড্রেস করেন যে তাদেরকে যদি অন্যভাবে সিভিল সাইডে বা অন্য কোনো জায়গায় যদি পুনর্বাসন করা যায়, তাদেরকে ওই চাকরি, যেহেতু আইনেই আছে এই বিষয়গুলো, এই আইনের আমরা চেষ্টা করতেছি, এবং আপনারা যদি এটা অ্যাড্রেস করেন যে তাদের চাকরিটা যাতে থাকে ওইখানে, সেই বিষয়টা দেখা যায়। এবং আরেকটা বিষয় হলো যে আমি মনে করি যে আমাদের আজকে যে সমস্যাটা, আমি 1 বছর যাবত ফোকাল পয়েন্ট হয়ে থেকেছি, যেটা হলো যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় কিন্তু আমাদের পরে কোনো মন্ত্রণালয় অন্যভাবে না, আমরা জাস্ট তাদেরকে অ্যাসোসিয়েট হিসেবে আমরা তাদেরকে সহযোগিতা করি। কিন্তু মন্ত্রী পরিষদ বিভাগ, আজকে আমাদের মাননীয় প্রতিনিধি আছেন, ক্যাবিনেট যদি এই ক্ষেত্রে একটা মানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে, যেমন গভর্নেন্সের ক্ষেত্রে ক্যাবিনেট সকল মিনিস্ট্রিকে ইনস্ট্রাকশন দিতে পারে, প্রতিবন্ধিতার বিষয়ে যদি ওনারা ইনস্ট্রাকশন দেয় এবং ফোকাল পয়েন্টের টার্মস অফ রেফারেন্স যদি ঠিক করা হয় যে আসলে কি, তাহলে সেই জিনিসটা আমাদেরকে আরো এনলাইটেড হবে। আরেকটা বিষয় হলো যে মিনিস্ট্রি অফ ডিফেন্সের আরেকটা উইং আছে যে আর্ম ফোর্সেস ডিভিশন, এটা কিন্তু একটা পূর্ণাঙ্গ বিভাগ, এবং তারা এই ইয়ের উপরে দেখে আপনার তারা কিন্তু আর্ম ফোর্সেস ডিভিশন আছে, তারা যদি আমাদের সঙ্গে আসে তাহলে আপনাদের এই জিনিসটা আপনাদের এফোর্ডেবল হবে। আমরা মনে করি যে পরবর্তীতে যে কোনো চিঠি পত্র দেওয়ার ক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি। আরেকটা বিষয় হলো আপনাদের কাছ থেকেই গভর্নমেন্টের কাছে থাকতে হবে, যে কোনো নীতি আমরা কিন্তু প্রণয়ন করি বা যে কোনো অ্যাক্ট, ওই পলিসি ফরমেশনে এটা যদি বাইন্ডিংস থাকে আমাদেরকে, যে প্রত্যেকটা অ্যাক্ট বা ফরমেশনে ডিফারেন্টলি অ্যাবল পিপুলের যাতে এই মতামত অফিসিয়ালি নেওয়ার জন্য ইনস্ট্রাকশন থাকে এবং দেশে যদি আইন থাকে, যে সেই ক্ষেত্রে কিন্তু সকল নীতি প্রণয়নে ডিফারেন্টলি অ্যাবল পিপুলদের সেখানে অংশগ্রহণটা নিশ্চিত হবে। আর সবচেয়ে এখন গুরুত্বপূর্ণ মনে করে আজকের যে আমাদের টার্মস অফ রেফারেন্সটা যদি এখনই ঠিক না করা হয় এবং সেটাকে যদি যে ইনস্টিটিউশন এটাকে এক্সিকিউট করতে পারে, ওই ধরনের ইনস্টিটিউশনের মাধ্যমে যদি না দেওয়া হয়, তাহলে কিন্তু আমাদের পক্ষে কাজ করা কঠিন হয়ে পড়বে। ধন্যবাদ। In place now, from now, I mean, otherwise we will face difficulties to work in this field. So thank you very much for highlighting this point, and also I think we don't have unlimited time. I mean, and after this discussion, our some people is working to provide to show some of our discussion, what we recommended and what we suggested in this seminar. তারা একটা প্রেজেন্টেশন তারা তৈরি করছে এবং সেটা আমাদেরকে পুনরুত্থাপন করবে। এবং বিফোর দ্যাট আরেকজন এখানে অনুরোধ করেছেন, আইরিন ফ্রম কারিতাস। আগামী বছরে কনভেনশনের উপরে সরকার থেকে একটা রিপোর্ট দেয়া হবে। তো আমরা যদি এই রিপোর্টটা ড্রাফট এবং ফাইনাল যেটা হবে সেটা যদি ওয়েবসাইটে পাইতাম, সেটা আমাদের জন্য খুব ভালো হতো, কারণ আমরা সরকারি অনেক প্রতিবেদন ওয়েবসাইটে পাই না। এছাড়াও আমি বলবো যদি আপডেট স্ট্যাটাস, সরকার কি কি পদক্ষেপ নিচ্ছেন প্রতিবন্ধীদের উপরে, সেটাও যদি পেতাম সেটা আমাদের জন্য খুব ভালো হতো। আমাদের খুবই ভালো লাগে বিপিকেএস এর অনেক প্রতিবেদন রিপোর্ট আমরা ওয়েবসাইটে পাই। আরেকটা কোশ্চেন ছিল আমার,